আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনয়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। খুব সহজভাবে বলতে গেলে প্রোনাউন হলো সেই ওয়ার্ড যে ওয়ার্ড নাউনের পরিবর্তে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। আবার বলছি, সেন্টেন্সের মধ্যে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডকে ব্যবহার করে থাকি সেই ওয়ার্ডই হলো প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি, নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডকে সেন্টেন্সের মধ্যে এনে থাকি সেটাই হলো, সেই ওয়ার্ডই হলো প্রোনাউন। তো চলো এবার এই সেন্টেন্সগুলো আমরা দেখে নিই। সুমন রিডস ইন ক্লাস 10। সুমন ক্লাস 10-এ পড়ে। সুমন ইজ আ বয় অফ 16। সুমন 16 বছর বয়সী একটি ছেলে। আই নো সুমন। আমি সুমনকে জানি। দিস পেন ইজ সুমনস। এই পেন হয় সুমনের। খেয়াল করে দেখো যে সুমন এই নাউনটাকে এই 4টি সেন্টেন্সের মধ্যে আমরা বারবার বলে গেছি, রিপিট করে গেছি। আমরা কিছুক্ষণ আগে কি শিখলাম? যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করব সেই ওয়ার্ডই হলো প্রোনাউন। তো চলো তো আমরা দেখে নেই এই সুমন, 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 সুমন এই নাউনগুলোর পরিবর্তে কোন কোন ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করছি। তো চলো আমরা লিখি। সুমন রিডস ইন ক্লাস 10। ঠিক আছে, আবার দেখো সুমন বলছি। সুমন ইজ আ বয় অফ 16। তাহলে এই রিপিটেশনকে আমরা চেক করব। আমরা সুমনের পরিবর্তে এখানে কি লিখছি দেখো। সুমন রিডস ইন ক্লাস 10। হি ইজ এ বয় অফ 16। আবার দেখো সুমনকে লেখা হয়েছে। এই রিপিটেশনকে চেক করো। সুমনের পরিবর্তে ওয়ার্ড নিয়ে আসো। আই নো সুমন। কি লিখব? আই নো হিম। আমি তাকে জানি। তাহলে সুমন রিডস ইন ক্লাস 10। হি ইজ এ বয় অফ 16। সে 16 বছর বয়সী ছেলে। আই নো সুমন। সুমনকে তুলে দিলাম, কি লিখছি? আই নো হিম। আমি তাকে জানি। দিস পেন ইজ সুমনস। কি লিখব? দিস পেন ইজ হিজ। এই পেন হয় তার। তাহলে সুমনের পরিবর্তে আমরা কোন কোন ওয়ার্ডকে ব্যবহার করছি? হি, হিম আর হিজ। তাহলে লেখো হি, হিম আর হিজ। তাহলে আমরা কি বলেছিলাম? যে নাউনের পরিবর্তে আমরা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডকে ব্যবহার করব সেই ওয়ার্ডকে আমরা প্রোনাউন বলবো। তাহলে এই সেন্টেন্সগুলোর মধ্যে দেখো কোন কোন ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করেছি। হি নাউনের পরিবর্তে ব্যবহার করেছি। এখানেও হিম সুমনের পরিবর্তে, নাউনের পরিবর্তে ব্যবহার করেছি। এখানেও হিজ সুমনের, সুমন এই নাউনের পরিবর্তে ব্যবহার করেছি। তাহলে নাউনের পরিবর্তে হি, হিম, হিজ এই ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করছি। এদেরকে আমরা বলছি প্রোনাউন। এরপরে প্রোনাউনকে আমরা কয় ভাগে ভাগ করেছি একটু চলো আমরা দেখে নিই। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনের বিভাগ তো আমরা জানলাম। বিভাগ জানাটা যতটা জরুরি তার থেকে বেশি করে জরুরি যে এই প্রোনাউনগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় ভুল করে থাকি, আমাদের যে মিসকনসেপশন রয়েছে সেই ভুল করার জায়গাগুলোকে আজকের আমরা শুধরে নেব। তো চলো আমরা
ধীরে ধীরে এগোতে থাকি। তো প্রথমেই আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। এখানে একটা টেবিল, একটা চার্ট তৈরি করেছি। এই টেবিলটা ভীষণই গুরুত্বপূর্ণ। এইটাকে যদি মনে রাখতে পারো তাহলে প্রোনাউনের 50% তোমার কভার করা হয়ে যাবে। এই লিস্টটা, এই চার্টটা, এই তালিকাটি ভীষণই গুরুত্বপূর্ণ। এটাকে এসো আগে আমরা ভালো করে বুঝে নিই। কি লেখা হয়েছে? পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড দেয়ার ফর্মস। পার্সোনাল প্রোনাউন কেন বলছি? পার্সোনাল প্রোনাউন্স স্ট্যান্ড ফর 3 পার্সনস। পার্সন কথাটা আছে, এবার 3টি পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন তোমরা সবাই জানো। আমরা হলাম ফার্স্ট পার্সন, তুমি, তোমরা, ইউ হলে সেকেন্ড পার্সন। আর প্রোনাউনের ক্ষেত্রে থার্ড পার্সন হলো হি, সি, ইট, আর থার্ড পার্সন প্লুরাল হলো দে। তো চলো আমরা এই টেবিলটাকে ভালো করে বুঝে নিই। পার্সোনাল প্রোনাউন্স দেয়ার ফর্মস। পার্সন এক্ষুনি বললাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এদের সাবজেক্ট ফর্মটা কি আছে দেখে নিই চল। ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো আই, ফার্স্ট পার্সন প্লুরাল হলো উই, বোঝা গেল। সেকেন্ড পার্সন প্লুরাল ইউ, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ। থার্ড পার্সন সিঙ্গুলার হলো হি, সি, ইট, আর থার্ড পার্সন প্লুরাল হলো দে। তাহলে পার্সোনাল প্রোনাউনের যে সাবজেক্ট ফর্ম সেটাকে আমরা দেখে নিলাম। কি কি সেগুলো? আই, উই, ইউ, হি, সি, ইট, দে। ভীষণই গুরুত্বপূর্ণ। এই সাবজেক্ট ফর্মকে যদি না বুঝতে পারো, না জানতে পারো, তাহলে সেন্টেন্স যখন তুমি তৈরি করবে তখন দেখবে অনেক ক্ষেত্রেই তোমার ভুল হয়ে যাচ্ছে। এবং এর সঙ্গে আরও গুরুত্বপূর্ণ এর অবজেক্ট ফর্মটাকে জানা, কারণ সেন্টেন্স মেক করার ক্ষেত্রে ভুল হয়ে যায়। আমরা ঠিকঠাক করে অবজেক্ট পার্টটাকে বুঝতে পারি না, এবং অবজেক্ট পার্টটাকে চিনতে না পারার জন্য অবজেক্ট ফর্মটাকে আমরা সেখানে বসাতে পারি না। তো চলো আমরা ধীরে ধীরে সব কিছু জেনে নেব। তাহলে আই থেকে অবজেক্ট ফর্মে কি হচ্ছে? মি। উই থেকে কি হচ্ছে? আস। ইউ থেকে ইউ। হি থেকে হিম। সি থেকে হার। ইট থেকে ইট। দে থেকে দেম। তাহলে পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট ফর্মটাকে আমরা জেনে নিলাম। সাবজেক্ট প্রোনাউন জানলাম, অবজেক্ট প্রোনাউন জানলাম। খেয়াল করে দেখো, পার্সোনাল প্রোনাউনের যে দুটো বিভাগ, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে পার্সোনাল প্রোনাউনের যে অ্যাডজেক্টিভ ফর্ম, সেই অ্যাডজেক্টিভ ফর্ম নিয়ে এবার আমরা আলোচনা করব। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা পজেসিভ অ্যাডজেক্টিভ, সেটা নিয়ে আমরা পরে আসছি। তো চলো পার্সোনাল প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্মগুলোকে এবার আমরা দেখে নিই কোথা থেকে কিভাবে এসেছে। মাই, আই থেকে মাই এসছে। উই থেকে আওয়ার। ইউ থেকে ইয়োর। হি থেকে হিজ। সি থেকে হার। ইট থেকে ইটস। দে থেকে দেয়ার। এরপরে পজেসিভ ফর্ম, অধিকার বোঝাবে পজেসিভ প্রোনাউন নিয়ে আলোচনা করছি। আমরা ধীরে ধীরে আরও বেশি করে ডিপে গিয়ে বুঝব। আগে এই টেবিলটাকে, এই চার্টটাকে তো চলো আমরা ভালো করে বুঝে নিই। পজেসিভ ফর্মে আই থেকে হচ্ছে মাইন। উই থেকে হচ্ছে আওয়ার্স। ইউ থেকে হচ্ছে ইয়োর্স। আবার চলো, হি থেকে হিজ। সি থেকে হার্স, অ্যাপোস্ট্রফি নয় কিন্তু, খেয়াল করবে এই জায়গাগুলোতে ভুল হয়ে যায় আমাদের। ইট থেকে ইটস, অ্যাপোস্ট্রফি
নয়, অ্যাপোস্ট্রফি না, কিন্তু ভালো করে খেয়াল করবে। দে থেকে দেয়ার্স, অ্যাপোস্ট্রফি নেই, অ্যাপোস্ট্রফি হবে না। এরপরে আমরা সেলফ ফর্ম, যেগুলো সেলফ যুক্ত করে হবে, সেলফ বা সেলফস, রিফ্লেক্সিভ ফর্ম, সেটাকে নিয়ে আলোচনা করব। এটাও প্রোনাউনের একটা বিভাগ, যে রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, এগুলো আমরা পরে আলোচনায় আসছি। তো চলো আগে আমরা রিফ্লেক্সিভ যে ফর্মটা রয়েছে সেটাকে দেখে নিই। আই থেকে আসছে মাই সেলফ, উই থেকে আওয়ার সেলফস প্লুরাল ফর্ম, ইউ থেকে ইয়োর সেলফ, ইয়োর সেলফ সিঙ্গুলার ফর্ম, ইয়োর সেলফস প্লুরাল ফর্ম, হি থেকে হিমসেলফ, সি থেকে হার সেলফ, ইট থেকে ইটসেলফ, দে থেকে দেমসেলভস প্লুরাল ফর্ম। তো এই টেবিলটাকে, এই চারটাকে আমরা মোটামুটি বুঝে নিলাম। এরপরে পার্সোনাল প্রোনাউনের যে উপবিভাগগুলো আছে সেগুলোকে এবার আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো আমরা আবার দেখে নেই। তো প্রথমে আমরা সাবজেক্ট প্রোনাউন নিয়ে আলোচনা করছি। চলো একটা সেন্টেন্স লিখি। আই স এ গার্ল yesterday. I saw a girl yesterday. তাহলে আই হলো এখানে সাবজেক্ট প্রোনাউন। প্রোনাউন কেন? যেহেতু নাউনের পরিবর্তে এই ওয়ার্ডটাকে ব্যবহার করেছি। আই মানে সুমন হতে পারে, অমল হতে পারে, বিমল হতে পারে, কোনো একজনের নামের পরিবর্তে আমরা আইটাকে ব্যবহার করেছি, তাহলে এটা প্রোনাউন। এবং প্রোনাউনের কোন বিভাগের মধ্যে পড়ছে? দেখো, সাবজেক্ট পার্টে বসেছে, সেই জন্য এর নাম হলো সাবজেক্ট প্রোনাউন। তাহলে চলো বাকিগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানাই। আইয়ের পরিবর্তে উই, উই স এ গার্ল ইয়েস্টারডে। ইউ দিয়ে করো, ইউ স এ গার্ল ইয়েস্টারডে। হি দিয়ে করো, হি স এ গার্ল ইয়েস্টারডে। সি, সি স এ গার্ল ইয়েস্টারডে। দে, দে দিয়ে করো, দে স এ গার্ল ইয়েস্টারডে। তাহলে বুঝতে পারলে এই চারটা, এই টেবিলটা, এই লিস্টটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ইটটা দিয়ে আমরা এখনও সেন্টেন্স বানাইনি, তো চলো আমরা এটাকে নিয়ে সেন্টেন্স বানিয়ে ফেলি। লুক অ্যাট দ্য বার্ড, চলো লিখি আমরা। লুক অ্যাট দ্য বার্ড। লুক অ্যাট দ্য বার্ড, ইট, এটাকে ইম্পার্সোনাল প্রোনাউনও বলা হয়ে থাকে। ইট সিংস সুইট। লুক অ্যাট দ্য বার্ড, ইট সিংস সুইট। তাহলে ইট, এটি, ইহা কার পরিবর্তে বসেছে? অবশ্যই বার্ডের পরিবর্তে। বার্ডটা কি? একটা নাম, কমন নাউন, তার পরিবর্তে বসেছে। তাহলে নাউনকে আমরা রিপ্লেস করে দিয়েছি, নাউনের পরিবর্তে বসিয়েছি, সেই জন্য এটা হলো প্রোনাউন। এবং সাবজেক্ট পার্টে বসেছে, সেই জন্য সাবজেক্ট প্রোনাউন। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, মোটামুটি বোঝা গেল। এইবার আমরা এই যে সাবজেক্ট পার্টে প্রোনাউন বসানো নিয়ে আমাদের মধ্যে কিন্তু মিসকনসেপশন আছে, আমরা কিন্তু গুলিয়ে ফেলি, আমাদের ভুল হয়ে যায়। তো সেরকমই কিছু ভুল সেন্টেন্স এই মুহূর্তে আমরা লিখব এবং সেই সেন্টেন্সগুলো থেকে সঠিক সেন্টেন্স তৈরি করা আমরা এখনই শিখে নেব। তো চলো আমরা লিখি সেন্টেন্সগুলো। এখানে তিনটি সেন্টেন্স আমরা লিখেছি। এই তিনটি সেন্টেন্সের মধ্যে ভুল রয়েছে, তোমরা একটু দেখে নিয়ে ভুলটা কোথায় আছে সেটাকে শুধরে নিয়ে, সেটাকে কারেক্ট করে
তিনটি সেন্টেন্সকে একটু লেখার চেষ্টা করো, দরকার হলে ভিডিওটাকে একটু স্টপ করো, স্টপ করে লেখার চেষ্টা করো। দেখো প্রথম সেন্টেন্স দেখো, ইউ অ্যান্ড মি মাস্ট ডু দ্য ওয়ার্ক। এখানে ভুল কোথায় আছে না, এই মি এই পার্টটাতে ভুল আছে। ইউ অ্যান্ড মি মাস্ট ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো মিটা কোন পার্টে রয়েছে, সাবজেক্ট পার্টে রয়েছে না অবজেক্ট পার্টে রয়েছে, মিটা কোথায় স্ট্যান্ড করে রয়েছে, কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই সেন্টেন্সের মধ্যে। দেখো এই সেন্টেন্সের মধ্যে মি কিন্তু সাবজেক্ট পার্টে বিলং করছে, সাবজেক্ট পার্টে সে দাঁড়িয়ে রয়েছে। তাহলে যেহেতু সাবজেক্ট পার্টে দাঁড়িয়ে রয়েছে সেই জন্য আমরা সাবজেক্ট ফর্ম যেটা হয় সেই ফর্মটাকে লিখব, সাবজেক্ট প্রোনাউন যেটা হয় সেই সাবজেক্ট প্রোনাউনটাকে লিখব। অবজেক্ট পার্টে যেহেতু নেই, অবজেক্ট পার্টকে কিন্তু আমরা এখানে কনসিডার করব না। তাহলে সাবজেক্ট পার্ট এবং অবজেক্ট পার্ট খুবই 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 গুরুত্বপূর্ণ। এই দুটো পার্টকে ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বুঝতে হবে। তাহলে ইউ অ্যান্ড মি, দেখো এটা সাবজেক্ট পার্টে রয়েছে সেই জন্য মিটা কিন্তু এখানে কারেক্ট নয়, ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? দেখো মি অবজেক্ট পার্টে আছে, অবজেক্ট পার্টের জিনিস এনে এখানে রেখে দিয়েছি, তাহলে তো ভুল তো হবেই। তাহলে সাবজেক্ট পার্টে যেতে হবে। ইউ অ্যান্ড মি, মির সাবজেক্ট পার্ট কি? আই। তো চলো আমরা লিখি, ইউ অ্যান্ড আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। তাহলে যেহেতু সাবজেক্ট পার্টে রয়েছে সেই জন্য সাবজেক্ট ফর্মকে বসাবো। আবার দেখো ইট ওয়াজ মি, তাহলে সাবজেক্ট পার্টে রয়েছে, তাহলে এখানেও ভুল রয়েছে। আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটাকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে এটা সাবজেক্ট পার্টে সাবজেক্ট অংশে রয়েছে, সেই জন্য সাবজেক্ট ফর্মটাকে এখানে বসাবো। ইট ওয়াজ আই হু কেম ফার্স্ট। এরপরে আবার দেখো ইট ইজ হিম হু উইল ড্যান্স, তাহলে হিমটা দেখো সাবজেক্ট পোর্শনে এসে গেছে। এ কোথায় দাঁড়িয়ে রয়েছে সেন্টেন্সের মধ্যে? দেখো সাবজেক্ট পার্টে, সাবজেক্ট ফর্মে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য কিছুতেই অবজেক্ট ফর্মকে এখানে রাখা যাবে না, এটা তো অবজেক্ট পার্টে নেই। যেহেতু অবজেক্ট পার্টে যদি থাকতো তাহলে অবজেক্ট পার্টের ফর্মটাকে অবজেক্ট ফর্মকে বসাতাম। যেহেতু সাবজেক্ট পার্টে স্ট্যান্ড করছে, দাঁড়িয়ে রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে অবস্থান করছে, সেই জন্য সাবজেক্ট ফর্মকে আমরা বসাবো। তাহলে ইট ইজ কী হবে? হিম থেকে হি, ইট ইজ হি সাবজেক্ট পার্ট, সাবজেক্ট ফর্মকে আমরা লিখব ইট ইজ হি হু উইল ড্যান্স। তাহলে কি লিখলাম আমরা? ইউ অ্যান্ড আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, ইট ওয়াজ আই হু কেম ফার্স্ট, ইট ইজ হি হু উইল ড্যান্স। এবার আমরা পার্সোনাল প্রোনাউনের উপবিভাগ অবজেক্ট প্রোনাউন নিয়ে আলোচনা করব। এই যে অবজেক্ট ফর্মগুলো আছে এই স্থানটিতে, এই জায়গাটিতে এবার কনসেন্ট্রেট কর। অবজেক্ট প্রোনাউন কোনগুলো? মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, এইগুলো। তো চলো একটা সেন্টেন্স নিই, সেন্টেন্স নিয়ে সেখানে এই অবজেক্ট প্রোনাউনগুলোর অ্যাপ্লিকেশন ব্যবহারগুলোকে আমরা দেখে নিই। এভরিবডি নোজ হিম, প্রত্যেকে তাকে জানে। এভরিবডি নোজ মি, প্রত্যেকে আমাকে চেনে, জানে। এভরিবডি নোজ আস, এভরিবডি নোজ ইউ, এভরিবডি নোজ হার, এভরিবডি নোজ ইট, এভরিবডি নোজ দেম। তাহলে আমরা অবজেক্ট প্রোনাউন কোনগুলো হয় এবং একটা সেন্টেন্সের মাধ্যমে সেই অবজেক্ট প্রোনাউনের অ্যাপ্লিকেশন ব্যবহারগুলোকে এবার আমরা দেখে নিলাম। এরপরে অবজেক্ট প্রোনাউন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে ভুলগুলো হয়ে থাকে, মারাত্মক ভুল করে ফেলি, সেই ভুলগুলোকে এবার আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। যে অবজেক্ট পার্টে সেই ওয়ার্ডটা বিলং করছে কি না, অবজেক্ট পার্টে রয়েছে না সাবজেক্ট পার্টে রয়েছে। যদি অবজেক্ট পার্টে থাকে তাহলে অবজেক্ট ফর্মকে আমরা বসাবো। তো চলো আমরা বেশ কিছু সেন্টেন্স
ইনকারেক্ট সেন্টেন্সেস লিখি এবং সেখান থেকে কারেক্ট সেন্টেন্সগুলো কি হবে সেগুলোকে আমরা জেনে নিই। তো চলো আমরা দেখে নিই। এখানে কিছু সেন্টেন্স লেখা হয়েছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে ভুল রয়েছে। ভিডিওটাকে স্টপ করো এবং এই ভুলগুলোকে দেখে খুঁজে বের করার চেষ্টা করো। তো চলো আমরা সেন্টেন্সগুলো দেখে নিই এবং এই সেন্টেন্সগুলোর কোথায় কিভাবে কেমনভাবে ভুল আছে সেগুলোকে আমরা দেখে নিই। তো আমরা অবজেক্ট প্রোনাউন নিয়ে আলোচনা করছি এবং অবজেক্ট প্রোনাউনগুলোকে ব্যবহারের ক্ষেত্রে কিভাবে আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই সেগুলোকে এবার আমরা দেখব এবং সেই কনফিউশনগুলোকে এবার আমরা দূর করার চেষ্টা করব। দ্য প্রেজেন্টস ওয়ার ফর ইউ অ্যান্ড আই। দ্য প্রেজেন্টস ওয়ার ফর ইউ অ্যান্ড আই, এখানে ভুল কোথায় আছে? না আই। কেন না? দেখো আইটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, আইয়ের অবস্থানটা কোন পার্টে, সাবজেক্ট পার্টে না অবজেক্ট পার্টে? দেখো অবশ্যই অবজেক্ট পার্টে। তাহলে আইটা কি সাবজেক্ট পার্টের প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন, তাই না? তাহলে অবজেক্ট পার্টে যেহেতু যাচ্ছি তাহলে অবজেক্ট পার্টে যে ফর্মটা রয়েছে সেটাই আমরা লিখব। তাহলে দ্য প্রেজেন্টস ওয়ার ফর ইউ অ্যান্ড আই থেকে অবজেক্ট পার্টে অবজেক্ট ফর্ম কি হয়? মি হয়। তাহলে লেখো দ্য প্রেজেন্টস ওয়ার ফর ইউ অ্যান্ড মি হলো। পরেরটা, নোবডি উইল অ্যাসিস্ট ইউ বাট আই। নোবডি উইল অ্যাসিস্ট ইউ, নোবডি উইল হেল্প ইউ, তোমাকে কেউ সাহায্য করবো না, বাট আই, কিন্তু আমি। তাহলে এখানে দেখো কোন পার্টে রয়েছে? অবজেক্ট পার্টে রয়েছে। নোবডি উইল অ্যাসিস্ট ইউ বাট মি এবং বাট প্রিপোজিশন, এরপরে অবশ্যই অবজেক্ট ফর্মকে বসাতে হবে। এরপরে লেটের পরে আমরা অবজেক্ট ফর্মকে বসাই, লেটের পরে কিন্তু সাবজেক্ট ফর্ম বসে না। লেট মি গো, অবজেক্ট ফর্ম বসাও। ঠিক আছে, পরের সেন্টেন্সে চলো। লেট হিম অ্যান্ড কি হবে? আই থেকে কি হবে? মি। লেটের পরে অবজেক্ট ফর্মকে বসাবে, প্রোনাউনের অবজেক্ট ফর্মকে বসাবে। লেট হিম অ্যান্ড মি ডু ইট। এবার দেখো ইন প্যাসিভ ভয়েস অ্যাজ এজেন্ট, এজেন্ট হিসেবে আমরা বাইয়ের পরে সবসময়ই অবজেক্ট ফর্মকে, প্রোনাউনের অবজেক্ট ফর্মকে ব্যবহার করব, সাবজেক্ট ফর্মকে কিছুতেই ব্যবহার করব না। ইট ইজ ডান বাই, সি থেকে কি হবে? হার। সি থেকে কি হয়েছিল? হার। ইট ইজ ডান বাই হার। সি গেভ, কোন পার্টে রয়েছে? অবজেক্ট পার্টে রয়েছে। তাহলে অবজেক্ট ফর্মকে বসাবো আমরা। আই থেকে কি হয়? মি হয়। সি গেভ মি এ বুক। তাহলে আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝে গেলে। সবসময়ই খেয়াল করবে যে সেই ওয়ার্ডটা কোথায় স্ট্যান্ড করছে, কোথায় দাঁড়িয়ে রয়েছে সেন্টেন্সের মধ্যে, সাবজেক্ট পার্টে দাঁড়িয়ে রয়েছে না অবজেক্ট পার্টে দাঁড়িয়ে রয়েছে। এবার সেইটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। তখনই সাবজেক্ট পার্টে হলে সাবজেক্ট ফর্মটাকে বসাবে, অবজেক্ট পার্টে হলে অবজেক্ট ফর্মটাকে বসাবে, তাহলেই তোমার সেন্টেন্সটা ভীষণভাবে কারেক্ট হয়ে যাবে। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো নাউনের আগে বসে, প্রোনাউনের এই ফর্মগুলো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় বলে এদেরকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে থাকি। কি বললাম না? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় বলে এদেরকে আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা পজেসিভ অ্যাডজেক্টিভ।
যেমন মাই হাউস, আওয়ার হাউস, ইয়োর হাউস, হিজ হাউস, হার হাউস, দেয়ার হাউস। প্রত্যেকেই দেখো হাউস এই নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে। যেমন দিস ইজ মাই হাউস, দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ ইয়োর হাউস, দিস ইজ হিজ হাউস, দিস ইজ হার হাউস, দিস ইজ দেয়ার হাউস। তাহলে এরা প্রত্যেকেই হাউস এই নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে, প্রোনাউনের এই ফর্মগুলো। সেই জন্য এদেরকে আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা পজেসিভ অ্যাডজেক্টিভ। ইটস এইটার ব্যবহার দেওয়া হয়নি, দেখে নাও একটু। দ্য ডগ ওয়াক্স ইটস টেল, নাউনের আগে বসেছে। নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়, সেই জন্য আমরা এদেরকে বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার এরা যখন নাউনের আগে বসবে না, ভার্বের পরে বসবে, সাধারণত ভার্ব বি এর পরে বসবে বা অফ এর পরে বসবে, তখন এদেরকে আমরা বলবো পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন বলবো। কি বলবো? পজেসিভ প্রোনাউন। যেমন দেখো, দিস হাউস ইজ মাইন, দিস হাউস ইজ আওয়ার্স, দিস হাউস ইজ ইয়োর্স, দিস হাউস ইজ হিজ, ইজ হার্স, ইজ দেয়ার্স। তাহলে এরূপ ব্যবহার হলে ইজ মাইন, ইজ আওয়ার্স, ইজ হিজ, ইজ হার্স ভার্বের পরে বসছে। দ্য কালার অফ ইটস, অফ মাইন, অফ আওয়ার্স, অফ ইয়োর্স, অফ হিজ, অফ হার্স, অফ দেয়ার্স, অফ ইটস। এরূপ প্রয়োগ হলে এদেরকে আমরা কি বলবো? পজেসিভ প্রোনাউন বলবো। তাহলে দুটো ব্যাপারকে পাশাপাশি রাখো, যে নাউনের আগে বসে এই ফর্মগুলো, প্রোনাউনের এই ফর্মগুলো যখন নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে, তখন এদেরকে আমরা বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর যখন নাউনের আগে বসছে না, অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে না, ভার্বের পরে বসছে, বি ভার্বের পরে বসছে বা অফ এর পরে বসছে, আর মাইন, আর আওয়ার্স, আর ইয়োর্স, আর হিজ, আর হার্স, আর দেয়ার্স, বা ইজ মাইন, ইজ আওয়ার্স, ইজ ইয়োর্স, ইজ হিজ, ইজ হার্স, ইজ দেয়ার্স, অর্থাৎ ভার্বের পরে বসছে বা অফের পরে বসছে। কিছুক্ষণ আগেই বললাম অফ মাইন, অফ আওয়ার্স, অফ ইয়োর্স, অফ হিজ, অফ হার্স, অফ ইটস। তখন আমরা একে কি বলছি না পজেসিভ প্রোনাউন বলছি। পজেশন কথাটা আছে, পজেশন মানে কি? অধিকার। অধিকার বোঝাবে যে আমার বাড়ি, মাই হাউস তোমার বাড়ি, ইয়োর হাউস তাদের বাড়ি, দেয়ার হাউস। এই যে কথাগুলো বলছি দেখো, মাই হাউস, ইয়োর হাউস, দেয়ার হাউস, হিজ হাউস, হার হাউস, এগুলো দেখো নাউনের পূর্বে বসেছে, এখানেও কিন্তু অধিকার বোঝাচ্ছে। এই জন্য এদেরকে বলছি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে এবং অধিকার বোঝাচ্ছে, পজেশন বোঝাচ্ছে, সেই জন্য এদেরকে আমরা বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর যখন এর ব্যবহারটা এরকম হচ্ছে, দিস হাউস ইজ মাইন, দিস হাউস ইজ হার্স, দিস হাউস ইজ দেয়ার্স, যখন এরকমভাবে আমরা এরূপভাবে প্রয়োগ করছি তখন আমরা এদেরকে আর পজেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলছি না, তখন আমরা এদেরকে বলছি পজেসিভ প্রোনাউন। তবে একটা কথা মনে রাখবে, এখন অবশ্য এই পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন এইভাবে সহজভাবে এগুলোকে আমরা আর ডিফারেন্সিয়েট করছি না, সহজভাবে এদের সবাইকেই আমরা এখন প্রোনাউন বলছি, পজেসিভ প্রোনাউন বলছি। এখানে 3টি সেন্টেন্স দেওয়া হয়েছে, 3টি সেন্টেন্সের মধ্যে
ভুল আছে। আশা করি ভুলগুলো তোমরা এখানে বুঝে গেছো ইতিমধ্যেই। তো চলো আমরা একটু দেখে নিই। দিস ইজ মাইন হাউস, এখানে ভুল আছে কোথায়? না, এখানে ভুল আছে, এই জায়গাটাতে ভুল আছে। দিস ইজ মাইন হাউস, দেখো নাউন বসেছে, নাউন আছে, তাহলে নাউনের পূর্বে প্রোনাউনের ফর্ম বসাতে হবে। তাহলে এই যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আছে, এই যে লিস্টটা আছে এখান থেকে নিয়ে বসাতে হবে, তাই না? দেখো নাউন রয়েছে হাউস, নাউনের পূর্বে বসেছে, তাহলে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এইটাকে এখানে বসাতে হবে। তাহলে আমরা কি লিখব? দিস ইজ মাই হাউস, মাইন হবে না। তারপর দেখো দিস হাউস ইজ আওয়ার, আওয়ার কোথায় আছে? এইখানটায় আছে, কিন্তু দেখো এটা কি নাউনের আগে বসেছে? না, তাহলে এটা কি হবে? না পজেসিভ প্রোনাউনের ফর্ম বসবে। কি হবে তাহলে? দিস হাউস ইজ আওয়ার্স, পজেসিভ প্রোনাউনের ফর্ম এখানে আমরা বসাবো। দিজ বুকস আর কি হবে? দেখো নাউন আগে বসে গেছে, নাউনের পূর্বে এখানে কিন্তু প্রোনাউনকে আমরা বসাইনি, নাউনের আগে কিন্তু দেয়ার বসেনি। দেখো ভার্বের পরে বসে, ভার্ব বি এর পরে বসছে, তাহলে এটা পজেসিভ প্রোনাউনের ফর্ম এখানে বসবে। দিজ বুকস আর দেয়ার্স। এবার আমরা পার্সোনাল প্রোনাউনের রিফ্লেক্সিভ ফর্ম নিয়ে আলোচনা করব। এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা সেলফ প্রোনাউনও বলে থাকি। কেন সেলফ প্রোনাউন বলে থাকি? কারণ সেলফ বা সেলফস যোগ করে এই প্রোনাউনগুলো ফর্ম হয়, গঠিত হয়। মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস ইত্যাদি ইত্যাদি। আয়নার সামনে দাঁড়ালে তুমি কাকে দেখো? নিজেকেই দেখো। তাহলে আয়নার সামনে দাঁড়ালে তুমি নিজেকে দেখো, এই ব্যাপারটাকে মনে রাখতে হবে এই প্রোনাউনটাকে মনে রাখার জন্য। ধরো একে যদি আমরা আই বলি, তাহলে আয়নার সামনে এ নিজেকে দেখছে, মাই সেলফ। আবার এই ব্যক্তিকে আমি যদি বলি হি, তাহলে সে নিজেকেই দেখছে, কি হবে? হিমসেলফ। আবার একে যদি বলি ইউ, নিজেকে দেখছে আয়নাতে, ইয়োর সেলফ। আরও একজনের ছবি এঁকে দাও এখানে, এই দুজনকে আমরা যদি বলি উই, তাহলে আয়নার মধ্যে কি লিখব? আওয়ার সেলফস। আবার এদের দুজনকে যদি ইউ ধরো, তাহলে আয়নার মধ্যে কি হবে? ইয়োর সেলফস, প্লুরাল হবে, ইয়োর সেলফস। এই প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট, একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। এই ছবিটাকে মনে রাখার চেষ্টা করো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আবার বলছি, এই সেলফ প্রোনাউনগুলোর ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। সাবজেক্টও যে, অবজেক্টেও সেই একই ব্যক্তি বা বস্তু। সাবজেক্ট এবং অবজেক্ট সেম ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো চলো আমরা দেখে নিই। মাই সেলফ, আমি নিজে। আওয়ার সেলফস, আমরা নিজেরা, নিজে কথাটাকে খেয়াল করো। ইয়োর সেলফ, তুমি
নিজে, তুমি নিজে। ইয়োর সেলফস, তোমরা নিজেরা। হিমসেলফ, সে নিজে। হারসেলফ, সে নিজে। ইটসেলফ, ইহা নিজে। দেমসেলফস, তারা নিজেরা। তাহলে আমি আমাকেই বলবো, সে তাকেই বলবে, তারা তাদেরকেই বলবে। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। তো চলো সেন্টেন্স নাও। আই হ্যাভ হার্ট মাইসেলফ। আই হ্যাভ হার্ট মাইসেলফ, আমি আহত করেছি, আঘাত দিয়েছি আমি নিজেকে, মাইসেলফ। ইউ হ্যাভ হার্ট ইয়োর সেলফ। ইয়োর সেলফ, তুমি তুমি আহত করেছো, আঘাতপ্রাপ্ত করেছো তুমি নিজেকেই। তাহলে তুমি আর তুমি একই ব্যক্তি। আমি আহত করেছি, আঘাতপ্রাপ্ত করেছি নিজেকেই, আমি আর মাইসেলফ একই ব্যক্তিকে এখানে নির্দেশ করছে। তাহলে দে হ্যাভ হার্ট দেমসেলভস। দে হ্যাভ হার্ট দেমসেলভস, তাহলে দে যারা আর দেমসেলভস তারা একই ব্যক্তি। আশা করি ব্যাপারটাকে তোমরা বুঝতে পারলে। এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা যখন দেখব যে জোর দিয়ে বলা হচ্ছে যে আমি কাজটা করেছি, অন্য কেউ করেনি, আমার অ্যাকশনটা আমি নিজেই করেছি, জোর দিচ্ছি, অ্যালোন, অন্য কাউকে প্রয়োজন হয়নি, অন্য কেউ করে দেয়নি, তখন সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বলবো এমফ্যাটিক প্রোনাউন। যখন জোর দেওয়া হবে এমফ্যাটিক প্রোনাউন বলবো তাদেরকে আমরা। যখন জোর দেওয়ার জন্য আমরা এই সেলফ প্রোনাউনগুলোকে ব্যবহার করব, তখন সেই সেলফ প্রোনাউনগুলোকে আমরা বলবো এমফ্যাটিক প্রোনাউন। যেমন আই মাইসেলফ, আই মাইসেলফ ডু ইট। তাহলে দেখো সাবজেক্টের পরে বসালাম। এমফ্যাটিক প্রোনাউন জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, এটা সাবজেক্টের পরে পরেই বসে বা অবজেক্টের পরে পরেই কিন্তু বসে। অবজেক্টের পরে বসে, সাবজেক্টের পরে বসে জোর দেওয়ার জন্য। আই মাইসেলফ ডু ইট, আমি নিজেই এটাকে করেছি, আমি একাই করেছি, অন্য কাউকে দরকার হয়নি। অমল সলভ the problem, solve the problem yourself। তাহলে অবজেক্টের পরে বসেছে অমল সলভ দ্য প্রবলেম ইয়োরসেলফ, অর্থাৎ এই প্রবলেমটাকে তোমাকেই সলভ করতে হবে, তুমি অন্য কাউকে পাবে না। জোর দেওয়ার জন্য সাবজেক্টের পরে বসিয়ে দিচ্ছি, আবার অবজেক্টের পরেও বসিয়ে দিচ্ছি। তাহলে এমফ্যাটিক প্রোনাউন সম্বন্ধে আমরা কি জানলাম, শিখলাম যে এটাও সেলফ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যেই পড়ে। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো, সেলফ প্রোনাউনগুলো যখন জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, জোর দেওয়ার জন্য ব্যবহার করছি সাবজেক্টের পরে অথবা অবজেক্টের পরে ব্যবহার করছি, তখন তাদেরকে আমরা বলছি এমফ্যাটিক প্রোনাউন, যে আমি নিজেই করছি, অন্য কাউকে দরকার হয়নি, তোমাকে এই প্রবলেমটা তোমাকেই সলভ করতে হবে, অন্য কাউকে তুমি পাবে না। এরকম জোর দেওয়ার জন্য আমরা এমফ্যাটিক প্রোনাউন ব্যবহার করি। সেলফ প্রোনাউন তখন তাদেরকে আমরা বলি না, তখন তাদেরকে আমরা কি বলি না এমফ্যাটিক প্রোনাউন বলি। রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যেই ব্রডলি এটাকে আমরা ক্লাসিফাই করছি। তা আমরা অ্যাপ্লিকেশনটাকে নিয়েই বেশি করে ভাবিত হব, আমরা বিভাজন নিয়ে ততটা ভাবিত হব না।
I will do it myself. I will do it myself. আমি এটাকে আমি নিজেই করব, অন্য কাউকে আমার দরকার নেই। দেখো অবজেক্ট আমরা কি বলেছিলাম, সাবজেক্ট বা অবজেক্টের পরে পরেই বসাবো জোর দেওয়ার জন্য। তাহলে এই যে ইট আছে, এই যে অবজেক্টটা রয়েছে এর পরেই বসিয়েছি আমরা সেলফ প্রোনাউনটাকে, তখন এটাকে আমরা বলছি কি প্রোনাউন বলছি, এমফ্যাটিক প্রোনাউন বলছি। এমফ্যাটিক প্রোনাউন বলছি। আই উইল ডু ইট মাইসেলফ, আমি নিজেই করব, আমি নিজেই করব, অন্য কাউকে আমার প্রয়োজন নেই। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার আমরা কয়েকটা সেন্টেন্স একটু নেব এবং সেখানে একটু অন্য ধরনের ব্যবহার আমরা শিখে নেব যে কোথায় আমাদের ভুলটা হয়। তো চলো সেই সেন্টেন্সগুলোকে আমরা লিখি। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আমরা ভুল করে ফেলি, আমাদের ভুল হয়ে যায়। তো সেরকম কিছু ক্ষেত্র নিয়ে কয়েকটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটাকে স্টপ করো এবং স্টপ করে এই অ্যান্সারগুলোকে করার চেষ্টা করো যে কোথায় ভুল রয়েছে এই সেন্টেন্সগুলোর মধ্যে। প্রথম সেন্টেন্সটা দেখো, ইউ মাস্ট অ্যাভেল অফ দ্য অপরচুনিটি। ইউ মাস্ট অ্যাভেল অফ দ্য অপরচুনিটি, এই সেন্টেন্সে ভুলটা কোথায় রয়েছে না, অ্যাভেল এক্সার্ট এই ওয়ার্ডগুলোর পরে, এই ভার্বগুলোর পরে অতি অবশ্যই সেলফ প্রোনাউনকে বসাতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউনের ফর্মকে বসাতে হবে। তো এই সেন্টেন্সটাকে তাহলে আমরা কি লিখব, কোনটা লিখলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হবে? ইউ মাস্ট অ্যাভেল, এই অতি অবশ্যই একটা রিফ্লেক্সিভ প্রোনাউনকে এর পরে নেবে, এই ভার্বটা। ইউ মাস্ট অ্যাভেল ইয়োর সেলফ of the opportunity. তাহলে আমরা সেন্টেন্সটা কি লিখলাম, ইউ মাস্ট অ্যাভেল ইয়োর সেলফ। তাহলে সেলফ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে আনতে হবে। এই রিফ্লেক্সিভ প্রোনাউন না নিয়ে আসলে এই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে দুটো ওয়ার্ড বললাম, কোন কোন দুটো ওয়ার্ডকে বললাম না, অ্যাভেল আর এক্সার্ট। বলা হচ্ছে যে কিছু ভার্ব রয়েছে, সেই ভার্বগুলো অতি অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করবে। তাহলে ইউ মাস্ট অ্যাভেল ইয়োর সেলফ অফ দ্য অপরচুনিটি, তাহলে এটাই হলো আমাদের কারেক্ট সেন্টেন্স। তারপরে দেখো, আর ইউ ড্রেসিং, কি করেছি আমরা, আর ইউ ড্রেসিং ইয়োর সেলফ। কিছু ভার্ব রয়েছে যেমন ড্রেস, চেঞ্জ, সেভ, বেথ, ওয়াশ। তাহলে কোন ভার্বগুলোর কথা আমরা বললাম না, ড্রেস, চেঞ্জ, সেভ, ওয়াশ এবং বেথ। এই ভার্বগুলো তারা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনকে তারা কিন্তু নেয় না। সাম ভার্বস ডু নট টেক রিফ্লেক্সিভ প্রোনাউন্স। সেই ভার্বগুলো কোনগুলো না, ড্রেস, চেঞ্জ, ওয়াশ, বেথ, সেভ, এরা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনকে তাদের সঙ্গে নেয় না। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কি হবে, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ড্রেস ভার্বের পরে নেব না। তাহলে কি হবে সঠিক সেন্টেন্সটা আমাদের কি হবে না, আর ইউ ড্রেসিং, আর ইউ ড্রেসিং। এই ভার্বগুলোকে মনে রাখবে, ড্রেস, চেঞ্জ, সেভ, বেথ, ওয়াশ। ডু ইউ সেভ ইয়োর সেলফ হবে না, ডু ইউ সেভ ডেইলি, ডু ইউ সেভ ডেইলি। এবার আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে
আলোচনা করব। কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝাতে, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে গেলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে ব্যবহার করব। কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ কি না, দিস, দিজ, দ্যাট, দোজ, সাচ, সো, দ্য সেম, ওয়ান, তার প্লুরাল ফর্ম ওয়ান্স। যেমন দিস ইজ এ পিকচার। পিকচারকে নির্দিষ্ট করে বুঝিয়ে দিলাম দিস এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মাধ্যমে। দিস আর পিকচার্স। দ্যাট দিয়ে করো, দ্যাট ইজ এ ফ্লাইং বার্ড। দোজ দিয়ে করো, দোজ আর ফ্লাইং বার্ডস। তাহলে কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার করে থাকি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণগুলো দেখে নাও। দিস, দিজ, দ্যাট, দোজ, সাচ, সো, দ্য সেম, ওয়ান, ওয়ান্স। দিস ইজ এ পিকচার, দিজ আর পিকচার্স, দ্যাট ইজ এ ফ্লাইং বার্ড। দোজের একটা ব্যবহার আমরা দেখালাম, দোজ আর ফ্লাইং বার্ডস। এরপরে কয়েকটা সেন্টেন্স আমরা নেব এবং সেই সেন্টেন্সের মধ্য থেকে ভুলগুলোকে খুঁজে নেব এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোর অ্যাপ্লিকেশনটাকে সেই সেন্টেন্সগুলোর মধ্য থেকে আমরা আরও ভালোভাবে বুঝে নেব। তো চলো সেই ভুল সেন্টেন্সগুলোকে আগে আমরা লিখি। এখানে 4টি সেন্টেন্স আমরা লিখেছি এবং এই 4টি সেন্টেন্সের মধ্যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহারজনিত ভুল রয়েছে। তোমরা ভিডিওটাকে স্টপ করবে এবং এই ভুলগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবে। তো দেখো প্রথম সেন্টেন্সটা আমাদের কি রয়েছে, দার্জিলিং টি ইজ বেটার দ্যান দ্যাট টি অফ আসাম। দার্জিলিং চা আসামের চায়ের থেকে বেটার, আরও ভালোতর। তা আমরা কি বলেছিলাম না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো বিষয়কে নির্দিষ্ট করে বুঝিয়ে দেয়। কোনো বিষয়কে আগে, কোনো নাউনকে আগে আমরা ব্যবহার করেছি তাকে আমরা নির্দিষ্ট করে দেবো পরে। নির্দিষ্ট করে দেওয়ার জন্য পরবর্তীকালে সেই নাউনটাকে আর ব্যবহার করার প্রয়োজন পড়বে না। দার্জিলিং টি ইজ বেটার দ্যান দ্যাট টি অফ আসাম। দেখো টিকে আগে আমরা বসিয়ে দিয়েছি, এখানে দ্যাট বলতে ওই চাকেই বোঝাচ্ছে। তো চাকে বোঝানোর জন্য নতুন করে আর টি চা লেখার দরকার নেই। দ্যাট বলতে টিকে আমরা ডেমনস্ট্রেট করলাম, টিকে আমরা নির্দিষ্ট করে বুঝিয়ে দিলাম। দ্যাট এখানে টি এই নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছে। একবার ব্যবহার করেছি সেই জন্য দ্বিতীয়বার আবার এখানে টি আনছি না। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটা কি হচ্ছে, দার্জিলিং টি ইজ বেটার দ্যান দ্যাট অফ আসাম। দ্যাট বলতে টিকে বোঝানো হচ্ছে, চাকে বোঝানো হচ্ছে। সেন্ড মি দ্য পেপার অ্যান্ড আই উইল সি দ্য সেম পেপার। তাহলে আমরা দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ দেখেছিলাম কি, দ্য সেম। সেন্ড মি দ্য পেপার, আমাকে পেপারটা পাঠাও। আই উইল সি, আমি দেখে নেব। দ্য সেম পেপার, ওই একই পেপারকে। তাহলে দ্য সেম বলতে এখানে আমরা কাকে ইন্ডিকেট করছি, কাকে ডেমনস্ট্রেট করছি, কাকে নির্দেশ করে দিচ্ছি, কাকে নির্দিষ্ট করছি, ওই পেপারকে। তাহলে আর নতুন করে পেপার লেখার দরকার নেই। দ্য সেম, ওই একই পেপারকে, দ্য সেম বলতে পেপারকে বোঝাচ্ছি। তাহলে সেন্ড মি দ্য পেপার অ্যান্ড আই উইল সি দ্য সেম। দ্য সেম ওই একই জিনিসকে দেখে নেব, অর্থাৎ ওই পেপারকে আমি দেখে নেব, ওটাকে আমি নির্দিষ্ট করে বুঝিয়ে দিলাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার হলো, সেই জন্য পেপারটাকে আমরা আউট করে দিলাম। তাহলে সঠিক বাক্যটা কি হলো,
সেন্ড মি দ্য পেপার অ্যান্ড আই উইল সি দ্য সেম। পরেরটা দেখো, কালেক্ট সাম ম্যাঙ্গোজ অ্যান্ড রিমুভ দ্য রটন ম্যাঙ্গোজ। তাহলে আমরা প্রোনাউনের যখন ডেফিনেশনটা নিই আমরা কি বলেছিলাম, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসবে, নাউনের পরিবর্তে আমরা বসাবো একই নাউনকে বারবার বারবার অমল অমল বারবার সুমন সুমন ব্যবহার করব না, তার পরিবর্তে হি ব্যবহার করব, তার পরিবর্তে হিম ব্যবহার করব, তার পরিবর্তে হিজ ব্যবহার করব। তো এখানেও সেই একই ব্যাপার। কালেক্ট সাম ম্যাঙ্গোজ, কিছু আম সংগ্রহ করো, অ্যান্ড রিমুভ এবং সরিয়ে ফেলো দ্য রটন ম্যাঙ্গোজ, পচা নষ্ট হয়ে যাওয়া আমগুলোকে। তাহলে আবার আম কেন ব্যবহার করতে যাব আমরা, আমরা কি ব্যবহার করব, ওয়ান্স, ওয়ানের প্লুরাল ফর্ম ওয়ান্স। তাহলে এ হলো প্রোনাউন কার পরিবর্তে বসেছে, না ম্যাঙ্গোজ এই নাউনের পরিবর্তে বসেছে। ডেমনস্ট্রেট করে দিচ্ছি, নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। আগে একবার নাউনটাকে ব্যবহার করলাম, পরবর্তী সময়ে তাকে ডেমনস্ট্রেট করলাম, তাকে নির্দিষ্ট করে বুঝিয়ে দিলাম, তার পরিবর্তে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এনে কালেক্ট সাম ম্যাঙ্গোজ অ্যান্ড রিমুভ দ্য রটন ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজ বলতে ওয়ান্স, ওয়ান্স লিখবো এখানে আমরা, রিমুভ দ্য রটন ম্যাঙ্গোজ আর লিখবো না, রিমুভ দ্য রটন ওয়ান্স। ওয়ান্স বলতে কার প্রোনাউন, ম্যাঙ্গোজের প্রোনাউন। আই ওয়ান এ প্রাইজ লাস্ট ইয়ার, গত বছর আমি একটা প্রাইজ জিতেছিলাম। বাট আই ডিডন্ট উইন এ প্রাইজ দিস ইয়ার। তাহলে প্রাইজকে আমরা দ্বিতীয়বার ব্যবহার করলাম, নাউনের রিপিটেশন হয়ে গেল। তাহলে এই রিপিটেশন আমরা আনবো না, একে ডেমনস্ট্রেট করব, একে নির্দিষ্ট করে বুঝিয়ে দেবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার করব আমরা। I won a prize last year, but I did not win one this year. one বলতে কি, প্রাইজ, এ প্রাইজ। তাহলে আমরা এ প্রাইজ এই ব্যাপারটিকে, এই বিষয়টিকে, এই ব্যাপারটাকে, কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করি, একে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা ওয়ান নিয়ে আসলাম। তাহলে আশা করি এই যে ভুলগুলো আমাদের হয়ে থাকে, এই ভুলগুলো সম্বন্ধে তোমাদের কনসেপশন ক্লিয়ার হলো, দ্বিতীয়বার এরকম ভুল আর তোমাদের হবে না। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট মানে কি, অনির্দিষ্ট, সাধারণ, যেটা ডেফিনিট নয়। ইনডেফিনিট প্রোনাউন অর্থাৎ অনির্দিষ্ট কোনো নামের পরিবর্তে আমরা এই প্রোনাউনকে ব্যবহার করব। সাধারণভাবে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর যে নামটা হয়, সেই অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডই হলো ইনডেফিনিট প্রোনাউন। আরও সহজভাবে বলছি, সাধারণভাবে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা ইনডেফিনিট প্রোনাউনকে ব্যবহার করি। ইনডেফিনিট প্রোনাউনের কয়েকটা উদাহরণ দেখে নাও। ওয়ান, এনি, সাম, মেনি, অল, নান, আদার, সামবডি, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, নোবডি, নো ওয়ান। কয়েকটা সেন্টেন্স চলো আমরা লিখি। অল দিয়ে একটা লেখো, অল ওয়ার প্রেজেন্ট। somebody, somebody বা someone ও করতে পারো, someone is at the door। তাহলে somebody বা someone ইজ অ্যাট দ্য ডোর। সামবডি, সামওয়ান নির্দিষ্টভাবে কিন্তু কোনো ব্যক্তিকে এখানে আমরা নির্দেশ করছি না, এটা কিন্তু অনির্দিষ্টভাবে সাধারণভাবেই বললাম যে সামবডি বা সামওয়ান, সামওয়ান যে কেউ একজন, কোনো একজন, নির্দিষ্ট করে কিন্তু ডেফিনিট ওয়েতে কিন্তু আমরা এখানে ইন্ডিকেট করছি না, রেফার করছি না, সেই জন্য এর নাম হলো ইনডেফিনিট প্রোনাউন। এনিওয়ান যে কেউ, এনিওয়ান, anybody,
anyone, anybody can do this, যে কেউ করতে পারে। এখানেও দেখো নির্দিষ্ট করে কিন্তু আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে এখানে রেফার করছি না, যে কোনো একজন ব্যক্তির কথা বলছি। নোবডি ক্যান ডু দিস, এই সেন্টেন্সগুলোর মধ্যে ভুল রয়েছে। ভিডিওটাকে আগের বারের মতোই স্টপ করো এবং সেন্টেন্সগুলোর কোথায় কোথায় ভুল রয়েছে সেই ভুলগুলোকে খুঁজে বের করার চেষ্টা করো। তো চলো আমরা দেখি কোথায় কোথায় ভুল রয়েছে। এভরিওয়ান মাস্ট ডু দেয়ার ডিউটি, প্রথমে বলে রাখি এভরিওয়ান প্রত্যেকে, একজন 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 করে বোঝাচ্ছে, তাহলে কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে কি হবে, এভরিওয়ান মাস্ট ডু কি হবে, দেয়ার হবে কি হবে না, এভরিওয়ান যেহেতু সিঙ্গুলার সেই জন্য এখানে আমরা করব এভরিওয়ান মাস্ট ডু হিজ ডিউটি। পরেরটা দেখো, এভরি ম্যান অ্যান্ড বয়, প্রত্যেকটা মানুষ, একজন মানুষ একজন মানুষ একজন মানুষ। এভরি বয় একটি ছেলে একটি ছেলে প্রত্যেকটি ছেলে, একজন 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 একজন, তাহলে কি সিঙ্গুলার, সিঙ্গুলার সেন্সকে কনভে করছে। তাহলে এভরি ম্যান অ্যান্ড বয় কী করবো, আর করবো না, যেহেতু সিঙ্গুলার সেজন্য এভরি ম্যান অ্যান্ড বয় ইজ এনজয়িং, যেহেতু সিঙ্গুলার কি করব, এভরি ম্যান অ্যান্ড বয় ইজ এনজয়িং হিমসেলফ। হলো নান অফ দেম, তাদের মধ্যে কেউ না, তাহলে এখানেও সিঙ্গুলার, নান অফ দেম যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমরা কি করব, হ্যাজ করব, নান অফ দেম হ্যাজ। কমপ্লিটেড কি হবে, হিজ ওয়ার্ক, নান অফ দেম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। সামবডি সামওয়ান সিঙ্গুলার সব, তাহলে দেয়ার ইজ সামবডি ইন দ্য রুম। ওয়ান শুড ডু, এই ক্ষেত্রে একটু মনে রাখার চেষ্টা করবে, ওয়ান বসালে হিজ হবে না, ওয়ান্স করতে হবে। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এইটাকে মনে রাখবে। তাহলে এখানে দেখো ওয়ান সিঙ্গুলার, এনি সিঙ্গুলার, নান সিঙ্গুলার, সামবডি সামওয়ান, এনিওয়ান এনিবডি, নোবডি নো ওয়ান, এরা সব কিন্তু সিঙ্গুলার। তাহলে আমরা কারেক্ট সেন্টেন্সগুলো কি কি লিখলাম, এভরিওয়ান মাস্ট ডু হিজ ডিউটি, হিজ কেন করলাম, এভরিওয়ান সিঙ্গুলার। এভরি ম্যান অ্যান্ড বয় সিঙ্গুলার সেন্সকে কনভে করছে, ইজ এনজয়িং হিমসেলফ। নান অফ দেম হ্যাজ, নান সিঙ্গুলার সেন্স, হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। দেয়ার ইজ সামবডি সিঙ্গুলার, দেয়ার ইজ সামবডি ইন দ্য রুম। ওয়ান শুড ডু ওয়ান্স করব, হিজ করব না, ওয়ানের ক্ষেত্রে ওয়ান্স করতে হবে, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এক জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে বোঝানোর জন্য আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। আবার বলছি, এক জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝানোর জন্য ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ব্যবহার হয়। ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, এভরি, ইদার, নিদার, এরাই হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। প্রসঙ্গত বলে রাখি, এরা কিন্তু সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার সেন্সকে কনভে করে। তো চলো এবার এই সেন্টেন্সগুলোর ভুল কোথায় আছে সেটা আমরা দেখে নেই। নাইদার অফ দেম
নাইদার অফ দেম আর মাই ফ্রেন্ড। দেম দেখে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা বলেছি নাইদার হলো সিঙ্গুলার। তাহলে নাইদার অফ দেম ইজ মাই ফ্রেন্ড। দুইজন রয়েছে, দুয়ের মধ্যে কেউই আমার বন্ধু নয়, এও না এও না। তাহলে কি একজন একজনকে বোঝাচ্ছি, একজন একজনকে করে বোঝাচ্ছি আমরা, সেই জন্য সিঙ্গুলার। সেই জন্য আমরা বললাম নাইদার অফ দেম ইজ মাই ফ্রেন্ড। দুয়ের মধ্যে কেউ না। আইদার অফ দ্য রোডস লিড টু দ্য মার্কেট। আইদার অফ দ্য রোডস, আইদার মানে আমরা কি বলেছি, আইদার মানে আমরা কি বলেছি না এরা সিঙ্গুলার। আইদারের ক্ষেত্রে আমরা কি বলেছি না এরা সিঙ্গুলার সেন্সকে কনভে করে। তাহলে আইদার অফ দ্য রোডস, রোডস দেখে ঘাবড়ে যাবে না, লিডস টু দ্য মার্কেট। আইদার দুইয়ের মধ্যে, এই একটা রোড গেছে, এই একটা রোড গেছে, বলা হচ্ছে আইদার অফ দ্য রোডস, যে কোনো একটি, হয় এটি না হলে এটি, কোথায় যাচ্ছে না মার্কেটে যাচ্ছে। তাহলে দুয়ের মধ্যে যে কোনো একটি বোঝাতে আইদার, আর দুয়ের মধ্যে কোনোটাই না বোঝাতে নাইদার। দুয়ের মধ্যে যে কোনো একটি, হয় এটি না হলে ওটি, হয় এটি না হলে ওটি, আর নাইদার হচ্ছে দুয়ের মধ্যে কোনোটাই না। ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ, যে ছেলেগুলো রয়েছে তাদের প্রত্যেকটা, প্রতিটা একজন একজন করে, সিঙ্গুলার। ইচ অফ দ্য বয়েজ ইজ হেলদি। আই লাইক নট এনি অফ দিজ টু রুমস। তাহলে এই যে দুটো রুম রয়েছে না, এই দুটো রুমের কোনোটাকেই না। তাহলে কোনোটাকেই না, কোনোটাই না, দুয়ের মধ্যে কোনোটাই না। তাহলে কি বসাবো এখানে আমরা, নাইদার। I like neither of these two rooms. I do not like any of these two rooms. এই যে দুটো রুম রয়েছে এর এটি বা ওটি আমি পছন্দ করি না। I do not like either. Either of these two rooms. পারস্পরিক সম্পর্ক বোঝাতে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করে থাকি। এর উদাহরণ কি, কারা কারা রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ওয়ান অ্যানাদার। দে রাইট টু ইচ আদার ওয়ান অ্যানাদার এভরি উইক। প্রত্যেক সপ্তাহে তারা একে অপরকে চিঠি লেখে। দে রাইট টু ইচ আদার একে অপরকে, ওয়ান অ্যানাদার একে অপরকে, এভরি উইক। দে হেট ইচ আদার। তারা একে অপরকে হেট ঘৃণা করে। দে লাভ ওয়ান অ্যানাদার। তাহলে পারস্পরিক সম্পর্ক বোঝাতে গিয়ে আমরা রেসিপ্রোকাল প্রোনাউনকে ব্যবহার করি। রেসিপ্রোকাল প্রোনাউন কারা, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এইগুলো। ইন্টারোগেটিভ প্রোনাউন, নামের মধ্যেই এই প্রোনাউনকে চিনে নেওয়ার রহস্য লুকিয়ে রয়েছে। ইন্টারোগেট করবে অর্থাৎ প্রশ্ন করবে। তাহলে এই প্রোনাউনগুলো দিয়ে আমরা প্রশ্ন করব এবং এই প্রোনাউনগুলো অবশ্যই বাক্যের সেন্টেন্সের প্রথমে বসবে। ইন্টারোগেটিভ প্রোনাউন কারা কারা, হু, হুম, হোয়াট, হুজ, হুইচ। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেট করার জন্য ব্যবহৃত হয়। বাক্যের শেষে অবভিয়াসলি, সেন্টেন্সের শেষে অবভিয়াসলি প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং সেন্টেন্সের প্রথমে বসবে। প্রশ্ন করব এদের দ্বারা আমরা।
কারা কারা ইন্টারোগেটিভ প্রোনাউন? হু, হুম, হোয়াট, হুজ, হুইচ। হু, হুম, হুজ, এই যে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো, এগুলো কি করে না পার্সনকে, কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে। কোনো ব্যক্তির নামের পরিবর্তে এদেরকে আমরা ব্যবহার করি। যেমন হু আর ইউ, তুমি কে, তোমার একটা নাম রয়েছে। হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো? অমলকে, বিমলকে? তাহলে অমলকে পছন্দ করো, বিমলকে পছন্দ করো, সুমনকে পছন্দ করো, নাম তাকে ইন্ডিকেট করার জন্য আমরা হুম এই ইন্টারোগেটিভ প্রোনাউনকে ব্যবহার করলাম। হুম ডু ইউ লাইক বলতে পারো, হু ডু ইউ লাইক বলতে পারো, হুজ বলা হয়নি। হুজ ইজ দিস হাউস, এই বাড়িটি কার? হুজ ইজ দিস হাউস, হুজ ইজ দিস ব্যাগ। এরপরে হুইচের ব্যবহার দেখব। কোনটি, কোনজন বোঝাতে, কোনটি বোঝাতে পছন্দ করে নেব, সিলেক্ট করব আমরা। ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রেই বসে। হুইচ ইজ ইউজড ফর সিলেক্টিং এ পার্সন অর এ থিং। কোনটি, কোনজন, কোনটি বেছে নেব, ব্যক্তি এবং বস্তুগুলোর মধ্য থেকে বেছে নেব আমরা, এরকম বোঝাতে হুইচ ব্যবহার করা হয়। হুইচ ইজ ইয়োর ব্যাগ, দুটো তিনটে চারটে ব্যাগ রয়েছে। হুইচ ইজ ইয়োর ব্যাগ, কোনটি হয় তোমার ব্যাগ। হুইচ ইজ ইয়োর ফ্রেন্ড, চার পাঁচজন রয়েছে। কোনটি, কোনজন তোমার বন্ধু। তাহলে হুইচের ব্যবহার শিখলে। হোয়াট ইজ ইউজড ইন জেনারেল সেন্স অফ আস্কিং, সাধারণত কি, এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা হোয়াটকে ব্যবহার করি। হোয়াট ইজ হি, এখানে হোয়াট ইজ হি প্রফেশন, পেশা জানতে চাইছি। প্রফেশন। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এবার আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। রিলেটিভ প্রোনাউনকে লিঙ্কিং প্রোনাউনও বলা হয়ে থাকে। কেন না, এরা বাক্যের, সেন্টেন্সের মেন ক্লজকে, যে রিলেটিভ ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, রিলেটিভ ক্লজ রয়েছে, সেই রিলেটিভ ক্লজকে, ডিপেন্ডেন্ট ক্লজকে মেন ক্লজের সঙ্গে কানেক্ট করে দেয়, লিঙ্ক করে দেয়। সেই জন্য এদেরকে লিঙ্কিং প্রোনাউনও বলা হয়ে থাকে। তাহলে কি বললাম না, রিলেটিভ প্রোনাউনকে লিঙ্কিং প্রোনাউনও বলা হয়। কেন বলা হয় না, যেহেতু এরা কি করে না, বাক্যের যে নির্ভরশীল ডিপেন্ডেন্ট যে রিলেটিভ ক্লজ রয়েছে, বাক্যের যে রিলেটিভ ক্লজ রয়েছে তাকে মেন ক্লজের সঙ্গে বা প্রধান ক্লজের সঙ্গে যুক্ত করে দেয়। এবার দেখো, আমরা কিছু পেয়ার অফ সেন্টেন্সেস লিখেছি এবং এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত করব সেগুলোকে এবার আমরা দেখে নেব। তো চলো আমরা যোগ করে এক একটা সেন্টেন্স তৈরি করি। আই নো দ্য গার্ল কেম ফ্রম দিল্লি। আই নো দ্য গার্ল, এবার আমরা একটা রিলেটিভ প্রোনাউন বসিয়ে দিলাম, হু। আই নো দ্য গার্ল, আমি মেয়েটিকে জানি, যে কেম এসেছিল, হু কেম ফ্রম দিল্লি। আই নো দ্য গার্ল হু কেম ফ্রম দিল্লি। রিলেটিভ প্রোনাউনগুলো কারা কারা? হু, হুম, হুজ, হুইচ, দ্যাট ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে এই যে সেন্টেন্সটা, এখানে মেন ক্লজ কে না, আই নো দ্য গার্ল। আর রিলেটিভ ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ কে, হু কেম ফ্রম দিল্লি। তাহলে মেন ক্লজ আর এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, রিলেটিভ ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো পার্টকে, অংশকে যুক্ত করছে কে না, হু।
এই রিলেটিভ প্রোনাউনটা, এই জন্য লিঙ্ক করে দেয় বলে এর অপর নাম হলো লিঙ্কিং প্রোনাউন। দিস ইজ দ্য ব্যাগ, দিস ইজ দ্য ব্যাগ, দিস বিলংস টু মাই ফাদার, দিস ইজ দ্য ব্যাগ হুইচ belongs to my father। তাহলে কি লিখলাম? দিস ইজ দ্য ব্যাগ হুইচ বিলংস টু মাই ফাদার। এখানে এই সেন্টেন্সে মেন ক্লজ হচ্ছে দিস ইজ দ্য ব্যাগ, আর রিলেটিভ ডিপেন্ডেন্ট ক্লজকে হুইচ বিলংস টু মাই ফাদার। তাহলে মেন ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ এর সঙ্গে, ডিপেন্ডেন্ট ক্লজকে মেন ক্লজের সঙ্গে যুক্ত করিয়েছে কে, লিঙ্ক করিয়েছে কে না হুইচ। হুইচ হলো এখানে রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য র্যাট বাক্যের দুটো ক্লজকে, দুটো অংশকে যুক্ত করছে, লিঙ্ক করে দিচ্ছে। দিস ইজ দ্য র্যাট, it was caught by a cat, this is the rat that was caught by a cat। তাহলে কি করলাম? দুটো সেন্টেন্স ছিল এখানে, দিস ইজ দ্য র্যাট, আর দ্বিতীয় সেন্টেন্স ছিল ইট ওয়াজ কট বাই এ ক্যাট। এই দুটো সেন্টেন্সকে যুক্ত করলাম আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে। দিস ইজ দ্য র্যাট এটা হলো মেন ক্লজ, দ্যাট ওয়াজ কট বাই এ ক্যাট এটা হলো রিলেটিভ ডিপেন্ডেন্ট ক্লজ। কে যুক্ত করলো? দ্যাট। দ্যাট হলো এখানে রিলেটিভ প্রোনাউন বা লিঙ্কিং প্রোনাউন। এইখানে একটু একটা কথা বলে নিই যে নাউন অথবা প্রোনাউন যেটা রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বেই থাকছে, রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে আমরা বলি কি বলি? অ্যান্টিসিডেন্ট। কি বলি? অ্যান্টিসিডেন্ট। এখানে দুটো সেন্টেন্স আমরা লিখেছি, এই দুটো সেন্টেন্স লেখার মধ্যে ভুল রয়েছে, সেই ভুলগুলোকে আমরা খুঁজে বের করব এবং সঠিক সেন্টেন্স কি হবে সেটা আমরা দেখে নেব। দুটো সেন্টেন্স কি আছে? আই অ্যান্ড হি হ্যাভ ডান দিস ওয়ার্ক, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ ডান দিস ওয়ার্ক। এখানে যে আমরা যে প্রোনাউনগুলোকে বসিয়েছি, পার্সোনাল প্রোনাউনগুলো বসিয়েছি, এর একটা অর্ডার আমরা মেনটেন করিনি। অর্ডার মেনটেন করে ভদ্র রীতি অনুযায়ী পোলাইট ম্যানার শো করে এগুলোকে আমাদেরকে লিখতে হবে। ভদ্র রীতি অনুযায়ী আমাদেরকে লিখতে হবে যে এই যে প্রোনাউনগুলো বসিয়েছি না, পার্সোনাল প্রোনাউনগুলো, এগুলো একটা অর্ডার মেনটেন করে বসাতে হয়। কি সেটা না? 2, 3, 1 এইটাকে মনে রাখবে। 2 সেকেন্ড পার্সন অর্থাৎ তুমি তোমরা, 3 অর্থাৎ থার্ড পার্সন হি, সি, ইট, দে, আর এটা হলো সেকেন্ড পার্সন প্রোনাউন, থার্ড পার্সন প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, আর 1 মানে হলো ফার্স্ট পার্সন আমি, আমরা। তাহলে আবার বলছি, প্রথমে 2 মানে হচ্ছে সেকেন্ড পার্সন, 3 মানে হচ্ছে থার্ড পার্সন, আর 1 মানে হলো ফার্স্ট পার্সন। তাহলে 2, 3, 1 এইভাবে মনে রাখবে। তাহলে দেখো আই অ্যান্ড হি, প্রথমে কে হবে? 2, 3, 1 দেখো, তাহলে আই কিসে পড়ছে? 1-এ পড়ছে। তার আগে কে রয়েছে? 3 রয়েছে।
তাহলে হি and I have done this work. He and I have done this work. পরেরটা দেখো, I, you and he। দেখো প্রথমে এক নিয়ে চলে এসেছি। প্রথমে কি এক থাকবে? না। প্রথমে কে থাকবে? না দুই, অর্থাৎ সেকেন্ড পার্সন থাকবে, তুমি তোমরা থাকবে। তাহলে সেকেন্ড পার্সন কে রয়েছে এখানে? ইউ। দুইয়ের পরে কে থাকবে? তিন, সে আছে এখানে, ইউ হি। তারপরে কে আছে? এক, ইউ হি অ্যান্ড আই হ্যাভ done this work। তাহলে ইউ হি অ্যান্ড আই হ্যাভ ডান দিস ওয়ার্ক।